সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জীব বৈচিত্র্য ও তার বিভিন্ন উৎস, বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস সোর্স। জীব বৈচিত্র্য কথাটাকে প্রথম প্রচলন করেছিলেন একজন বিজ্ঞানী যার নাম ছিল ওয়াল্টার রোজেন। জীব বৈচিত্র্য বলা হয় কাকে? কোনো একটি স্থানের সামগ্রিক জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্র সমূহকে একত্রে ওই স্থানের জীব বৈচিত্র্য বলা হয়। জিন বিষয়টা কি? জিন বিষয়টা হলো যে বংশগতির একক বলা হয়, যেটা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে সমান বৈশিষ্ট্যগুলোকে বহন করে। অর্থাৎ একটা মানুষ তার সন্তান বা সন্ততি ঠিক তার মতো দেখতে হবে, তার বৈশিষ্ট্য সম্পন্ন হবে। কিসের জন্য? এই জিনের জন্য। ঠিক আছে, এটা ডিএনএ বা আরএনএর মধ্যে থাকে, এইটুকু তো আমরা জানি। আরেকটা বিষয় আছে প্রজাতি। আমাদের পরিবেশে বিভিন্ন রকম প্রজাতি আছে, বাঘ, সিংহ, হরিণ, গন্ডার, তাদের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, সেগুলোকে প্রজাতি বলা হয়। এই প্রজাতিগুলো বংশ বিস্তার করে ঠিক তাদের মতোই অনুরূপ আর একটা অপত্য সৃষ্টি করে। ঠিক আছে, তো এই প্রজাতিগুলো নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, একে অপরের উপর নির্ভরশীল, খাদ্যের জন্য, বেঁচে থাকার জন্য। তো এই সম্পর্ক তৈরি করাকে বলা হয় বাস্তুতন্ত্র। ঠিক আছে, এই সম্পর্ক যেটা তৈরি করছে বিভিন্ন প্রজাতি নিজেদের মধ্যে, এটাকে বলা হয় বাস্তুতন্ত্র। তো জিন, প্রজাতি আর বাস্তুতন্ত্র এই সমূহকে একত্রে বলা হচ্ছে কি? জীব বৈচিত্র্য। একটা মোটামুটি ধারণা দেখো, জীব জীব আমরা জিনিসটা জেনে নিই যে উদ্ভিদ আর প্রাণীকে জীব বলা হয়। আর বৈচিত্র্য মানে বিভিন্ন রকমের। তো বিভিন্ন রকমের জীবকে একত্রে জীব বৈচিত্র্য বলা হয়। আমরা যদি আমাদের আশেপাশে দেখি, তো মানুষ, কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল, গরু, হাঁস, মুরগি, বিভিন্ন জীব আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত বিভিন্ন রকমের যে জীব দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। দেন বলছে কি, পৃথিবীতে জীব বৈচিত্র্যের অন্যতম উৎস হলো ভেদ বা প্রকরণ। এটা আবার কি জিনিস? ভেদ বা প্রকরণ বলতে বোঝায় যে প্রতিটি জীবের মধ্যে আকার ও আয়তনগত, আচরণগত, গঠনগত বিভিন্ন পার্থক্য দেখা যায়। তো আকার, কোনো একটা জীবের আকার খুব ছোট, কোনো একটা জীবের আকার খুব বড়। কোনো একটা জীবের আচরণ এক ধরনের, কোনো একটা জীবের আচরণ অন্য রকম। বাঘ কী করে? মাংস খায়। জেব্রা কী করে? ঘাস খায়। হাতি ঘাস খায় বা গাছ খায়। তো এই যে পার্থক্য, আচরণের পার্থক্য দেখা যায়, আকার আয়তনের পার্থক্য দেখা যায়, গঠনের পার্থক্য দেখা যায়। এই যে বিভিন্ন পার্থক্য, এইটাকেই কি বলা হচ্ছে? ভেদ বা প্রকরণ। ঠিক আছে, আর এই প্রকরণ বা ভেদ বংশ পরম্পরায় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারণযোগ্য। ঠিক আছে, দেন কি বলা হচ্ছে যে এই যে জীব বৈচিত্র্য, এর পিছনে মেন কারণ হলো ভেদ বা প্রকরণ। এবার ভেদ বা প্রকরণ যেটা তৈরি হয়, সেটার পিছনে আবার চারটে কারণ আছে। চারটে কারণ কি কি? 1 নম্বর হলো জনন, 2 নম্বর হলো মিউটেশন, 3 নম্বর হলো অভিযোজন ও প্রাকৃতিক নির্বাচন, আর 4 নম্বর হলো বিচ্ছিন্নতা। এবার আমরা চারটে বিষয়কে ডিটেলসে আলোচনা করব। প্রথম হলো জনন। জনন কি জিনিস? জীবের যৌন জননের সময় পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য গ্যামেট। গ্যামেট কাকে বলা হয়? গ্যামেট হলো এই যে শুক্রাণু আর ডিম্বাণু, এই জিনিসটাকে বলা হয় গ্যামেট। ঠিক আছে, তো একটা অপত্য সৃষ্টির জন্য শুক্রাণু আর ডিম্বাণুর মিলন করতে হয়। এই দুটো শুক্রাণু ডিম্বাণু, এটাকে বলা হয় গ্যামেট। তো এই যৌন জননের সময় গ্যামেটের মিলন ঘটছে, আর পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন এই গ্যামেট এর মধ্যে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে, এর মধ্যে কিছু বৈশিষ্ট্য নিয়ে আসছে। যে অপত্য সৃষ্টি হয় তার মধ্যে জনিত্রের জীব থেকে পৃথক প্রকৃতির নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। তো এর বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্য মিলে গিয়ে নতুন একটা বৈশিষ্ট্য তৈরি করে যৌন জননের ক্ষেত্রে। ওকে, দেন মিউটেশন। মিউটেশন বিষয়টা কি? মিউটেশন বিষয়টাকে বোঝো, যখন একটা আকস্মিক পরিবর্তন তৈরি হয় জিনের মধ্যে, জিন বা ক্রোমোসোমের মধ্যে। এটা একটা জিন, এই জিনের মধ্যে একটা আকস্মিক পরিবর্তন তৈরি হচ্ছে। এটা নর্মাল জিন যেটা যাচ্ছিলো তার মধ্যে কী হলো? এটা ভেঙে গেল, এটা আকস্মিক পরিবর্তন তৈরি করলো, যার জন্য কী হবে? বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য তৈরি হবে। যে বৈশিষ্ট্য চলে আসছিল এই ডিজাইনের জন্য, ক্রোমোসোমের এই ডিজাইনের জন্য, জিনের এই ডিজাইনের জন্য, এই জিনের মধ্যে একটা ভাঙন তৈরি করলো, একটা আকস্মিক পরিবর্তন। আকস্মিক বলতে সাডেন। ঠিক আছে, সেটা কোনো একটা কারণে হতে পারে
অতিরিক্ত রেডিয়েশনের জন্য, হতে পারে এনভায়রনমেন্টের চাপের জন্য, বা কোনো একটা কারণের জন্য সেটা ঘটেছে। ঠিক আছে, এবার এই ঘটার জন্য যে বৈশিষ্ট্যটা চলে আসছিল তার মধ্যে পার্থক্য তৈরি হবে। ঠিক আছে, এর একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া। এখন প্রচুর ব্যাকটেরিয়া আমাদের আশেপাশে আছে যেগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা আমরা খাই তাতে আর কাজ করে না তাদের ওপরে, তারা ওই অ্যান্টিবায়োটিক ওষুধে আর মরে না। আগে কী হতো, অ্যান্টিবায়োটিক খেতাম ব্যাকটেরিয়া মরে যেত, এখন এমন ব্যাকটেরিয়া তৈরি হয়েছে যেগুলোর উপর অ্যান্টিবায়োটিক কাজ করে না। কারণ কি, এই মিউটেশনের জন্য। এই অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং তাদের মধ্যে সাডেন একটা চেঞ্জেস এসেছে তাদের জিনের মধ্যে, যেখানটায় তাদের মধ্যে এই রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, যেখানটায় তারা অ্যান্টিবায়োটিকে আর মরছে না। ঠিক আছে, দেন অভিযোজন ও প্রাকৃতিক নির্বাচন। এটা আবার কী জিনিস? অভিযোজন বলতে বোঝায় যখন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে কিছু পরিবর্তন তৈরি হয়। ধরো একটা সময় পরিবেশে একটা পরিবর্তন হলো, আর জিরাফ যেগুলো ছিল, জিরাফগুলো দেখলো যে খাবার নিচে নেই, খাবার যদি খেতে হয় শুধুমাত্র উপরের ডালে গাছের মাথায় শুধু আছে। ঠিক আছে, তাহলে তার দেহে তখন একটা পরিবর্তন তৈরি হলো যে তার যে এই গলাটা ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো। ঠিক আছে, এবার কিছু জিরাফ ছিল যেগুলোর গলা ধীরে ধীরে লম্বা হলো, পরবর্তী প্রজন্মে ধীরে ধীরে আসছে। এই প্রজন্মে হয়তো সেই জিরাফের গলা লম্বা নয়, কিন্তু তার জিন, তার যে ডিএনএ, সেই জিনিসটাকে বুঝতে পারছে যে আমাকে কী করতে হবে, এমনভাবে একটু পরিবর্তন করতে হবে যাতে গিয়ে এই জিরাফের গলাটা লম্বা হতে পারে, তাতে করে পরবর্তী প্রজন্মে গিয়ে বেঁচে থাকা পসিবল থাকবে, নাহলে মরে যাব। ওকে, তাই জন্য সে কী করলো, ধীরে ধীরে জিরাফের গলাটাকে লম্বা করলো। ওকে, এই গলাটা লম্বা করার জন্য জিরাফের গলা লম্বা হয়ে গেল, কিন্তু প্রত্যেকটা জিরাফ যে ছিল তাদের গলা লম্বা হবে এরকম কোনো মানে নেই। তো যে যে জিরাফগুলো ছিল যাদের গলা লম্বা হয়েছে, সেই কটা জিরাফ কী হয়েছে, প্রকৃতিতে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো খেতে পেরেছে, বাকি যারা ছিল সেগুলো খেতে পারেনি, সেই কারণের জন্য তারা মারা গেছে। এই যে পদ্ধতিটা, যে পরিবেশ নির্বাচন করছে সেই সমস্ত প্রাণী, সেই সমস্ত উদ্ভিদকে যারা প্রকৃতির জন্য, মানে প্রকৃতির মধ্যে ফেভারেবল, অর্থাৎ প্রকৃতিতে বেঁচে থাকার জন্য উপযোগীভাবে অভিযোজিত হয়েছে। এই প্রাণী বা এই উদ্ভিদগুলো পরিবেশের মধ্যে বেঁচে থাকতে পারে, এটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, তো যখন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য জীবের দেহে কিছু চেঞ্জেস তৈরি হয়, এটাকে বলা হয় অভিযোজন। আর এই অভিযোজন যাদের মধ্যে ঘটে তারা প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়, বেঁচে থাকার উপযোগী হয়, এটাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। আর বাকি যারা থাকে, যারা প্রাকৃতিকভাবে এই সুযোগটা পায় না, তারা মারা যায়। ঠিক আছে, এটা হলো 3 নম্বর বিষয়টা। আর 4 নম্বর বিষয়টা হলো বিচ্ছিন্নতা। এবার বিচ্ছিন্নতা বিষয়টা কি? বিচ্ছিন্নতা বিষয়টা অনেকটা অভিযোজনের মতোই, কিন্তু একটু আলাদা। ওখানটা কি হয়েছিল, একটা পরিবেশ যেখানটায় সকল মানে যে প্রাণীটা ছিল, যে প্রজাতিটা ছিল, সেটার মধ্যে চেঞ্জেস তৈরি হয়েছে। এবার দেখা যায় যদি আমরা বাঘ বা ক্যাট ফ্যামিলির কথাই দেখি, তো বাঘ দেখবে কোথাও হলুদ রঙের হয়, কোথাও সাদা রঙের হয়। ঠিক আছে, যেগুলো বেশিরভাগ বরফ এলাকায় যেসব বাঘ পাওয়া যায়, সেই বাঘের দেহ সাদা রঙের হয়ে গেছে। কি করে? কারণ সাদা রঙ যদি সেইখানটায় হয়, তো বরফের রঙও সাদা, তার মধ্যে বাঘ সহজে লুকিয়ে থাকতে পারবে এবং শিকার করতে পারবে। সেই কারণের জন্য এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্নতা। একই প্রজাতি, কিন্তু কি হয়েছে, ওই বাঘটা হয়তো কোনো কারণের জন্য ওই কিছু বাঘ কোনো কারণের জন্য ওই পাহাড়ি এলাকায়, বরফ এলাকার মধ্যে চলে গেছিলো, যেখানটায় বেঁচে থাকার জন্য তাদের মধ্যে কিছু চেঞ্জেস তৈরি হয়েছে, অর্থাৎ তাদের গায়ের রং সাদা হয়ে গেছে বা অন্যান্য কিছু চেঞ্জেস তৈরি হয়েছে সেখানে থাকার জন্য। আর যারা অন্য পরিবেশে ছিল তাদের মধ্যে চেঞ্জেস অন্যরকম হয়েছে। তো ভৌগোলিক বাধার কারণে যখন কিছু পরিবর্তন তৈরি হয় কোনো একটা প্রজাতির দেহে, সেটার জন্য কিছু কী হচ্ছে, নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে, যেটার জন্য জীব বৈচিত্র্য তৈরি হচ্ছে। ঠিক আছে,
তার আমরা কী পড়লাম? আমরা পড়লাম 4টে এমন বিষয়, জনন, মিউটেশন, অভিযোজন আর বিচ্ছিন্নতা, যার জন্য ভেদ বা প্রকরণে তৈরি হচ্ছে। আর এই ভেদ বা প্রকরণ তৈরি করছে কি না জীব বৈচিত্র্য। ঠিক আছে, আশা করি তোমরা আজকের লেকচারটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা।